আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তো আমাদের যে সকল স্টুডেন্ট ছিল এবং সবার সাথে খুবই কথাবার্তা হয়েছে। ফিজিক্স পদার্থবিজ্ঞান পরীক্ষা একটু কঠিন হয়েছিল, কিন্তু পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষাটা খুবই সহজ হওয়ার কারণে মোটামুটি তাদের একটা কাভার হয়ে গেছে। তো সবার সাথে মোটামুটি আজকে পরীক্ষার হলে বাকি সবার সাথে ফোনে সকলভাবে যোগাযোগ হয়েছে এবং সবার সাথেই করার জন্য। তো পদার্থবিজ্ঞান পরীক্ষা দেওয়ার শেষে আমাদের পরবর্তী যে পরীক্ষাটা সেটা হচ্ছে রসায়ন। তো তোমাদের রসায়ন পড়ানোই হয় বা পড়াই বিদায় আমাদের স্বাভাবিকভাবে রসায়ন নিয়ে তোমাদের কীভাবে ভালো একটা রেজাল্ট করা যায় তার ধারাবাহিকতায় আমরা তোমাদেরকে এনসি এবং কেমিস্ট্রি হাউসের পক্ষ থেকে আমরা কিন্তু অলরেডি একটা সাজেশন আপলোড দিয়ে দিয়েছিলাম এবং সবাই কিন্তু অলরেডি ক্লাসটা দেখেছে। প্রায় অনেক মানুষ, অনেক ছাত্রছাত্রী ক্লাসটা দেখেছে এবং আমার সাথে যোগাযোগ করেছে, বলছে স্যার এগুলো থেকে কীভাবে এরকম। আমরা বলছি যে আমরা তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছি ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে সৃজনশীল সবগুলো কমন থাকবে ইনশাল্লাহ। তো আমরা আজকে তোমাদের সামনে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় হচ্ছে এই যে বন্ধে 5 থেকে 6 দিন আছে এটা কীভাবে কাজে লাগাবে এবং বিষয়গুলো কীভাবে পড়বে আর কি। আর সাজেশনটা আমাদের হাতে অলরেডি আছে, তো আমরা এই সাজেশনটা অলরেডি আমাদের পেজে আপলোড করে দিয়েছি। তো তোমরা সবাই সাজেশনটা একটু ভালো করে দেখে নিবে এবং তোমাদের পড়াশোনার কোনো অংশ বাকি আছে এখানে একটু জ্বালাই করে নিবে। আশা করি সাজেশনের মধ্যে থেকে আমাদের কমন থাকবে ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে আমাদের যে মাঝখানে আজকে দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়ে গেল, তো মাঝখানে আমাদের প্রায় এক সপ্তাহখানেক বন্ধ আছে। তাহলে আমরা সপ্তাহখানেক বন্ধটা আমরা দুইটা পত্র কাজে লাগাবো আর কি, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তোমরা ভাগ করে নেবে যে প্রথম 2 দিন বা 3 দিন আমরা প্রথম পত্র পড়বো, বাকি 2 দিন আমরা দ্বিতীয় পত্র পড়বো। হাতে আমার কাছে পরীক্ষার আগে 1 দিন বা 2 দিন থাকবে, ওই 2 দিন আমরা আবার প্রথম পত্রটা পড়ে রিভিশন দিব। ঠিক আছে, এরকম ভাগ ভাগ করে আমাদের পরীক্ষাটা জন্য আমরা একটা প্রস্তুতি নিব আর কি, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তো প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা অবশ্যই এইরকম ভাগ ভাগ করে যদি পড়তে পারি তাহলে অবশ্যই আমাদের দুইটা পত্রই ভালোভাবে রিভিশন হবে। দ্বিতীয় পত্রের হয়তো আমরা যে কয়টা দিন বন্ধ পাবো ওই বন্ধ দিয়ে হয়তো আমরা শেষ করতে পারবো না বা রিভিশনটা আমাদের ভালোভাবে হবে না। এই জন্য অবশ্যই তোমরা এই যে আমাদের হাতে আজকে 1 সপ্তাহ সময় আছে, এই সপ্তাহের মধ্যে আমরা ভাগ করে পড়ে নেব যার যার মতো, যেভাবে ভাগ করে পড়তে পারি বা যার মতো যার যেভাবে সহজ হয় আর কি। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে আমরা তো স্বাভাবিকভাবেই সৃজনশীলের ক্ষেত্রে কক্ষর ক্ষেত্রে আমরা খুবই একটি হেলাফেলা করি। ঠিক আছে, তো এই কক্ষর ক্ষেত্রে আমার একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকবে। তোমরা অবশ্যই কক্ষগুলো একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়ানোগুলো একটু শেষ করবে আর কি। তো এই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যে কাজটা করতে পারি, আমাদের গত বোর্ড পরীক্ষায় যে কক্ষগুলো ছিল এই কক্ষগুলো আমরা একটু ভালোভাবে পড়বো। আমরা গত 3 থেকে 4টা বোর্ডের যে ক এবং খগুলো ছিল এগুলো তো ভালো করে শেষ করতে পারি ইনশাল্লাহ আমাদের কমন করবে। আমরা এনসি এবং কেমিস্ট্রি হাউসের পক্ষ থেকে আমরা ক খ একটা শিট তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এবং ওইটার মধ্যে সাজেশন স্বরূপ দেওয়া থাকবে, তোমরা ওইগুলো একটু কমপ্লিট করতে পারবে। ওই সাজেশনগুলো মূলত বোর্ড প্রশ্ন দেখেই দেওয়া হয়েছে। ঠিক আছে, আর আমরা এমসিকিউর ক্ষেত্রে যে কথাটা বলবো আর কি, এমসিকিউর ক্ষেত্রে আমরা সৃজনশীলের ক্ষেত্রে যে টপিকসগুলো তোমাদেরকে দিয়েছি এই টপিকগুলো থেকে অবশ্যই সৃজনশীল তো আসবেই, প্লাস হচ্ছে আমাদের এমসিকিউ থাকবে। কিন্তু তার এমসিকিউর জন্য আমাদের কয়েকটা কথা বলা থাকবে। একটা হচ্ছে আমাদের গত 3 থেকে 4টা যে বোর্ড প্রশ্ন ছিল এই বোর্ড প্রশ্নগুলো আমরা একটু ভালোভাবে রিভিশন দিব। প্লাস হচ্ছে আমাদের কবির স্যারের বই যে বইটা আছে এই বইটার প্রতিটি অধ্যায় শেষে কিন্তু অনেক এমসিকিউ দেওয়া আছে। তো অনেকগুলো এমসিকিউ আমরা মোটামুটি যে টপিকসগুলো পড়া থাকে আমরা একবার রিভিশন দিলে আমাদের এমসিকিউগুলো মোটামুটি আমাদের সমাধান হয়ে যাওয়ার কথা আর কি। ঠিক আছে, তো আশা করি সমাধান হয়ে যাবে আমাদের। তারপরেও আমাদের প্রতিটি অধ্যায় শেষে যে মডেল টেস্টগুলো আছে এগুলো আমরা একটু পড়বো। আমরা তো আগে পড়েছি, তো ওই পড়াগুলো শুধু একবার রিভিশন দিব। যেটা দেখা গেছে যে ছাত্রছাত্রীদের কাছে কথা বলার পরে যে সৃজনশীল ঠিক আছে ভালো রেজাল্ট হয়, ভালো উত্তর করে আসতে পারে, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে দেখা যাচ্ছে 25টার মধ্যে 15টা 16টা 17টা হয়, যার কারণে 15-16 নিচে আসলে কিন্তু আমাদের A+ থাকার সম্ভাবনা কম। এই জন্য এমসিকিউতে আমরা একটু ভালোভাবে গুরুত্ব দেবো। ঠিক আছে, তারপর হচ্ছে আসলে সৃজনশীলের কথা। আমরা এই সাজেশনটা কিন্তু অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি। আমাদের অলরেডি নাদিম মাহমুদ এনসি এবং কেমিস্ট্রি হাউসের মধ্যে অলরেডি আপলোড হয়ে গেছে। ইতিমধ্যে তোমরা দেখেছো এবং ভালো সাড়া দিয়েছো, তা আমি খুবই খুশি হয়েছি। এবং আমাদের তোমরা সবাইকে বলেছি অলরেডি যে এই সৃজনশীলগুলো যে টাইপ ভিত্তিকভাবে আমরা সৃজনশীলগুলো দিয়েছি এগুলো একটু ভালোভাবে রিভিশন দেবে ইনশাল্লাহ, আমাদের সৃজনশীল কমন থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা যে টপিকগুলো তোমাদেরকে দিয়েছিলাম ওইটা ওই যে ক্লাসটা আপলোড হয়েছে ওই ক্লাসে ব্যাখ্যামূলকভাবে এবং সম্পূর্ণ অধ্যায় ভিত্তিকভাবে প্রতিটি অধ্যায় আলাদা আলাদাভাবে কিন্তু ব্যাখ্যামূলকভাবে সবগুলো সৃজনশীল কিন্তু কীভাবে থাকতে পারে, কীভাবে আসবে, প্রত্যেকটা টপিক্সের ব্যাখ্যা সহ কিন্তু আমাদের আপলোড করা আছে। তোমরা সবাই ক্লাসগুলো দেখে নেবে। ঠিক আছে, ওই ক্লাসের লিঙ্কটা অবশ্যই আমাদের এই ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে, তো সবাই ক্লাসটা একটু ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের আশা করি কোনো সমস্যা থাকবে না। তারপরে আমরা একটু বলে দিই গুণগত রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের
প্রতিটি অধ্যায় থেকে যে টপিকগুলো আমরা তোমাদেরকে দিয়েছিলাম এই টপিকগুলো থেকে আমরা আবার একটু আলোচনা করে দিতেছি। হ্যাঁ, কোন কোন টপিকটা একটু ভালো করে পড়বে। যেমন প্রথমে আমার গুণগত রসায়নে আমরা CQ1, তো CQ1 এর মধ্যে আমরা যে বিষয়টা প্রথমে কোয়ান্টাম সংখ্যা রাখছি, ঠিক আছে। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। গুণগত রসায়ন থেকে কোয়ান্টাম সংখ্যাটা মান নির্ণয়, অর্থাৎ আমাদের n = 3 এবং 4 এর জন্য, ঠিক আছে। 2 নম্বর যে টপিকটা রাখছে হাইড্রোজেন পরমাণু বর্ণালী সিরিজের ক্ষেত্রে, এখানে আমাদের কয়টা জিনিস আসতে হয়, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, এটা তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার হলে কোন শক্তি স্তর থেকে ধাপান্তরিত হয়েছে, n = 1 বা 2, লাইমেন সিরিজ বা বার্মান সিরিজ থেকে ধাপান্তরিত হয়েছে কিনা। আরেকটা হচ্ছে বর্ণালী একই অঞ্চলে পাওয়া যাবে কিনা। আমাদের মনে করো একটা পরমাণু মডেল দেওয়া থাকলে একটা X ইলেকট্রন অথবা একটা Y ইলেকট্রন দেওয়া থাকতে পারে, তো X ও Y ইলেকট্রন ধাপান্তরের ফলে সৃষ্ট বর্ণালী একই অঞ্চলে পাওয়া যাবে কি না। এইরকম প্রশ্ন কিন্তু আমাদের ঢাকা বোর্ড সহ সকল বোর্ডের মধ্যে কিন্তু অসংখ্যবার সৃজনশীল প্রশ্নগুলো আছে। তোমরা এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে। আমরা আশা করি এই তিনটা টপিক থেকে আমাদের একটা সৃজনশীল থাকবে, ঠিক আছে। তারপরে গুণগত রসায়ন থেকে CQ2 আমাদের একটা পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, আহ্বান নীতি, এই তিনটা টপিক্স থেকে তোমার সবসময় ক নম্বরে, খ নম্বরে এবং গ নম্বরে তিনটা পার্টির মধ্যে আমাদের সৃজনশীল সবসময় থাকে, প্লাস MCQতে থাকবেই, এটা তো আবার বলার বাহির, ঠিক আছে। তাহলে অবশ্যই এই তিনটা নিয়ে ভালো করে পড়ে নেবে। তারপর হচ্ছে পরমাণু মডেল, আমাদের সাধারণত শর্ট সিলেবাস হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল এবং কি বোর পরমাণু মডেলটাই আমরা পড়েছি। তো এই রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল থেকে স্বাভাবিকভাবে যে টপিকগুলো আসে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন কৌণিক ভরবেগ নির্ণয়, অথবা ইলেকট্রন গতিবেগ নির্ণয়, অথবা বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ নির্ণয়। এই তিনটা টপিকস থেকে MCQতে আমাদের প্রশ্ন থাকবে, তোমরা শিওর থাকো, ঠিক আছে। আর আমাদের রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে কোন মডেলটা অধিক উপযোগী, এটা আমরা সবাই জানি। বোর পরমাণু মডেলটা তোমার কি অধিক উপযোগী, তার ব্যাখ্যাটা, বিশ্লেষণটা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। এটা আমাদের গ নম্বর এবার আসলেও আসতে পারে। তারপরে হচ্ছে দ্রাব্যতার গুণফল বা সেই ক্ষেত্রে আমরা আয়নিক গুণফল, KSP KIP যে মেথড আমরা বলে থাকি, ঠিক আছে। ঢাকা বোর্ড 23-এর মধ্যে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা একটু ভালো করে তোমরা স্বাভাবিকভাবে প্র্যাকটিস করে নেবে। আশা করি অলরেডি আমাদের করা আছে এই প্রশ্নটা, আমরা একটু টপিক ভালো করে যদি আমরা করে নিতে পারি তাহলে আশা করি আমরা দ্রাব্যতার গুণফল থেকে আমরা সৃজনশীলটা পারবো। তো দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে আমাদের দুটা টপিক থাকতে পারে, একটা হচ্ছে গ নম্বরের জন্য যে কোনো লবণের আয়নের ঘনমাত্রা নির্ণয় করো, প্লাস হচ্ছে মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে কিনা। তো আমরা সবাই জানি অদক্ষেপ পড়ার তিনটা শর্ত আছে, KIP > KSP যদি হয় তাহলে অদক্ষেপ পড়বে, লেস দেন হলে অদক্ষেপ পড়বে না, আর যদি সমান হয় KIP = KSP তাহলে সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে। এটা তার সাথে হচ্ছে আমাদের সম আয়ন প্রভাব, এই টপিকটা থেকে ম্যাথটা খুবই কম আসে, তবে এইবার আসার সম্ভাবনাই অনেকটা বেশি। তোমরা সম আয়ন প্রভাবের ম্যাথ এবং সম আয়ন প্রভাবের একটা ব্যাখ্যা আছে, ঠিক আছে। তো এই ব্যাখ্যা এবং ম্যাথটা করার জন্য তোমরা ঢাকা বোর্ড 21টা একটু ভালো করে প্র্যাকটিস করে নিবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা CQ3 3 নম্বরের জন্য যে জিনিসটা রাখছি, আমরা একটা প্রশ্ন কিন্তু অনেকবার আসছে, সেটা হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের জন্য, অর্থাৎ ডি অরবিটালের ইলেকট্রনের প্রমাণ করা যায় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন। এই ক্রোমিয়াম পরমাণু দিয়ে এই প্রশ্নটা অনেকবার আসছে, তোমরা এই প্রশ্নটা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। আমরা বিভিন্ন বোর্ডের মধ্যেও দেওয়া আছে যে আমরা সাধারণত ক্রোমিয়ামের সর্বশেষ কক্ষপথের ডি অরবিটালের সাধারণত 5টা ইলেকট্রন থাকে, তো 5টা ইলেকট্রনের ক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান তোমার কি স্বাভাবিকভাবেই এক হবে না, এটা আমরা সবাই জানি, ঠিক না। এটা একটু ভালো করে খেয়াল করবা। তারপরে হচ্ছে আমরা তো বললাম ওই কৌণিক ভরবেগ, ইলেকট্রনিক গতিবেগ, বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ, প্লাস হচ্ছে আয়ন শনাক্তকরণ। তো এই টপিকসটা আমাদের অন্যান্য বোর্ডে আসে, ঢাকা বোর্ডে খুব কম আসে, এই জন্য আয়ন শনাক্তকরণটা একটু ভালোভাবে দেখবো, ঠিক আছে। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, আমরা ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে স্বাভাবিক নিয়মের যে ব্যতিক্রমটা ঘটে ইলেকট্রন বিন্যাসে, এটা একটু ভালো করে দেখবা। তারপর হচ্ছে ঢাকা বোর্ড 22-এর 2 নম্বর প্রশ্ন, ঠিক আছে। ঢাকা বোর্ড 22-এর 2 নম্বর প্রশ্নটা একটু ভালো করে দেখে নিবা। আশা করি গুণগত রসায়ন থেকে আমাদের টপিকগুলো থেকে প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলোর ব্যাখ্যামূলকভাবে উত্তরগুলো আমাদের আগের ক্লাসে অলরেডি আপলোড হয়ে গেছে, ক্লাসের লিঙ্কটা অবশ্যই ক্যাপশনে দেওয়া থাকবে, তোমরা সবাই ক্লাসটা আরেকবার দেখে আসবে। তারপরের যে অধ্যায়টা মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং কি রাসায়নিক বন্ধন, এই অধ্যায় থেকে আমরা যে টপিকটা দিচ্ছি পর্যাবৃত্ত ধর্ম থেকে আমাদের ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বা তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে। যেহেতু গত পরীক্ষায় আমাদের আয়নীকরণ শক্তির আসছে ঢাকা বোর্ডে, এবার আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, ইলেকট্রন শক্তি, এই দুটো টপিক্স গলনাঙ্ক স্ফুটনাঙ্ক প্লাস হচ্ছে তোমার কি ইলেকট্রন শক্তি, এই টপিকসটা ভালো করে দেখবে, ইনশাল্লাহ আমাদের থাকবে একটা, ঠিক আছে। তার সাথে আমাদের ফাজানের নীতি, গতবার যেহেতু গ্রুপ ভিত্তিকভাবে আসছে, এবার যখন আমার পর্যায় ভিত্তিকভাবে ফাজানের নীতিটা ভালো করে পড়ে নেবে। এই দুটো টপিক্স থেকে আমাদের একটা সৃজনশীল থাকবে আমরা আশা করি। তারপর হচ্ছে ডি ব্লক মূল, ডি ব্লক মূল থেকে যে প্রশ্নটা প্রায় তো অনেকবার আসতেছে, সেটা হচ্ছে সকল ডি ব্লক মূলই তোমার অবস্থান্তর ধাতু নয়, সকল ডি ব্লক মূলই তোমার কি অবস্থান্তর ধাতু নয়, যে ব্যাখ্যামূলক প্রশ্নটা একটু ভালো করে পড়ে নেবে। তার সাথে আমাদের ডায়াম্যাগনেটিক অর্থাৎ ডি অরবিটালের ক্ষেত্রে যে হাইব্রিডাইজেশনটা আছে, এক্ষেত্রে তার ডায়াম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিক যে ধর্মটা প্রদর্শন করে, এই টপিকসটা একটু ভালো করে দেখবা। তার সাথে যে টপিকটা থেকে গত 2বার প্রশ্ন আসে নাই, সেটা হচ্ছে তোমার কি রঙিন যৌগ তৈরি। আমরা সাধারণত জানি অবস্থান্তর ধাতুর ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার কি যারা রঙিন যৌগ তৈরি করতে পারে, এই টপিকসটা কিন্তু আসে না, কিন্তু এইবার আসার সম্ভাবনা আছে। যদি ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক না আসে, কিন্তু এর সাথে রঙিন যৌগটা আসবে, ঠিক আছে, ভালো করে দেখে নিবা।
তারপরটা হচ্ছে আরেকটা টপিক সৃজনশীল, যেটা বিভিন্ন যৌগের, অর্থাৎ যৌগের জ্যামিতিক আকৃতি সংকরায়ন, যেমন ইথিন, ইথাইন, তারপরে হচ্ছে তোমার কি মিথেন, পানি, হাইড্রোজেন সালফেট, এগুলোর ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যৌগের যে জ্যামিতিক আকৃতি সংকরণের মধ্যে ব্যাখ্যা দেওয়া লাগে, এই টপিকটা একটু ভালো করে দেখে নিন, ঠিক আছে। তার সাথে হচ্ছে ব্যস্তর থিওরি। আমরা সবাই জানি ব্যস্তর থিওরি অনুসারে দুটো যৌগের মধ্যে তোমার কি স্বাভাবিকভাবে আমাদের সংকরণ একই হওয়া সত্ত্বেও তাদের বন্ধন কোণের কি পার্থক্য দেখা যায়। আমরা দেখো এখানে কয়েকটা পার্থক্য লিখছি, যেমন হইতে পারে অ্যামোনিয়ার সাথে তোমার কি NPH3, ঠিক আছে, বা পানির সাথে হইতে পারে হাইড্রোজেন সালফেট, অথবা PH3 সাথে PCl3 হইতে পারে, যে কোনোটা হইতে পারে। আমরা এটা কয়েকটা যৌগের সাথে দিয়ে রাখছি, এই তুলনাগুলো আমাদের আসতে পারে, এটি একটু ভালো করে দেখবা, ঠিক আছে। আশা করি এই তিনটা যে সৃজনশীল আমরা সাজিয়েছি, তিনটা থেকে সৃজনশীল থেকে আমাদের সৃজনশীল থাকবে। চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন। আমরা এই টপিক্স অধ্যায় থেকে যে ম্যাথটা রাখছি CQ1-তে, পাত্রের পিএইচ, পিইউএস অথবা এইচ প্লাসের ঘনমাত্রা নির্ণয়, তিনটা ম্যাথ ভালো করে দেখবা, পিএইচ, পিইউএস আর এইচ প্লাসের ঘনমাত্রা নির্ণয়। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, অম্লীয় এবং কি ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, ঠিক আছে, অম্লীয় এবং ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। যেহেতু অলরেডি আমাদের ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা আসছে, তাহলে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা ভালো করে দেখবা, ঠিক আছে। CQ2 বিক্রিয়ার হার বা মোট চাপ নির্ণয়, বিক্রিয়ার হার অথবা মোট চাপ নির্ণয়। আমাদের লাসা তিলের নীতি খুবই ইম্পর্টেন্ট টপিক, এবং থাকবে ইনশাল্লাহ, আমরা আশা করি 9 নম্বরের জন্য। 4 নাম্বার কনফার্ম, সেটা হচ্ছে অধিক উৎপাদ পাওয়ার জন্য তুমি কী কী পদক্ষেপ নেবে। উদ্দীপক একটা বিক্রিয়া দেওয়া থাকবে, ওই বিক্রিয়া থেকে যে ওই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি অধিক উৎপাদ পাওয়ার জন্য কী কী স্বাভাবিক পদক্ষেপ নেবে, আমাদের যে নিয়ামকগুলো আছে, তাপ, চাপ, ঘনমাত্রা যে পরিবর্তন করতে হয়, ঠিক আছে। তারপর আরেকটা টপিক সামাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব। এই টপিকটা আমাদের খুব কম আসে, তারপরেও তোমরা একটু ভালো করে দেখে নেবে সামাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব, ঠিক আছে। তারপরটা হচ্ছে আমরা CQ3 যেটা সাজিয়েছি, সেটা হচ্ছে ক্যাপি অথবা ক্যাসের মান নির্ণয়। যে কোনো সমীকরণ দেওয়া থাকলে ক্যাপি গ্যাসের মান নির্ণয় অথবা ক্যাপি গ্যাসের রাশিমান, যেই টপিকটা তোমার অন্যান্য বোর্ডের মধ্যে এবং ঢাকা বোর্ডেও আসে, এই ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করে দেখবা ক্যাপি গ্যাসের রাশিমান নির্ণয় বা ক্যাপি গ্যাসের সম্পর্ক। বিয়োজন ধ্রুবক আলফার মান নির্ণয় অথবা শতকরা একক প্রকাশ করো, এই টপিকটা আবার খুবই গুরুত্বপূর্ণ। বিয়োজন ধ্রুবক আলফার মান নির্ণয় অথবা তোমার কি শতকরা এককে প্রকাশ করো, ঠিক আছে। তার সাথে হচ্ছে বিয়োজন ধ্রুবক আলফার মান নির্ণয় করো। এর সাথে আরেকটা জিনিস, মোট চাপ নির্ণয় করো, বিক্রিয়ার ক্ষেত্রে মোট চাপ নির্ণয় করো। এই 2-3টা টপিক আমরা ঢাকা বোর্ড 2300 যে কয়েকটা বোর্ড আমরা দেখি, এই টপিকগুলো থেকে তোমার সুন্দর করে সৃজনশীল দেওয়া আছে, এই টপিকগুলো একটু ভালো করে দেখে নেবে। ইনশাল্লাহ আমাদের এই কয়েকটা টপিক থেকে আমাদের সৃজনশীল থাকবে, ঠিক আছে। তারপর আসলে প্রথম পত্র সবচাইতে শেষে যে ওটা কর্মমুখী রসায়ন, আমরা তোমার 2টা টপিক দেবো, ঠিক আছে। 2টা টপিক থেকে একটা সৃজনশীল থাকবে ইনশাল্লাহ, কমন 100% কমন ধরে রাখো, ঠিক আছে। যেমন এই কর্মমুখী রসায়ন থেকে আমার তোমার আখের রস, চিনি থেকে ভিনেগার প্রস্তুতি, আখের রস অথবা চিনি থেকে ভিনেগার প্রস্তুতি কনফার্ম, ঠিক আছে। ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল, এটা ফার্স্ট পড়বা। তারপরে চিনি অথবা সোডিয়াম ক্লোরাইড দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল। প্রথমে পড়বা আখের রস থেকে ভিনেগার প্রস্তুতি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল। এই 2টা টপিকস আগে পড়বা। তারপরে চিনি থেকে ভিনেগার প্রস্তুতি অথবা চিনি অথবা সোডিয়াম ক্লোরাইড দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল। এনে আমরা কিছু বোর্ড লিখছি, এই বোর্ডগুলো তুমি দেখবা, তাইলে হবে। ঢাকা বোর্ড 23, রাজশাহী 23, চট্টগ্রাম 23, ঢাকা 22, ময়মনসিংহ 22, ঢাকা 21, রাজশাহী 21, এই যে আমাদের দেওয়া আছে, বিষয়গুলো একটু ভালো দেখে নিন। প্রথম পত্র ওকে। আমরা আশা করি যে টপিকগুলো তোমাদের রসায়ন প্রথম পত্র থেকে বলছি, ইনশাল্লাহ এই প্রশ্ন থেকে আমাদের সৃজনশীলগুলো কমন থাকবে। তারপর আসলে রসায়ন দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় নাম হচ্ছে পরিবেশ রসায়ন। দেখো আমরা সৃজনশীলগুলো সুন্দর করে গুছাই লিখে রেখেছি, এই সবগুলো সৃজনশীল যেভাবে আমরা লিখছি আশা করি এভাবে থাকবে। তবে এই ক্ষেত্রে যে বিষয়গুলো একটু ভালো করে পড়বা, আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিপাদন, পিভি সমান এনআরটি, কোনো কথা নেই। আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি। কোন কোন শর্তে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে? হাই টেম্পারেচার, লো প্রেশার। কোন কোন শর্তে বাস্তব গ্যাস সমূহ কী করে আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে, সূত্র মেনে চলে আর কি। তাইলে আমরা জানি হাই টেম্পারেচার, লো প্রেশারে কিন্তু এই ঘটনাটা ঘটে। তার সাথে বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, ঠিক আছে। আমাদের স্বাভাবিক উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা, আমরা সাধারণত জানি যে কোনো গ্যাসকে সাধারণভাবে কী করা যায়, তরলে পরিণত করা যায়। আর এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা আচরণ থেকে বিচ্যুতির কারণ দূরে জানি, একটা আয়তন ত্রুটি, একটা নাম কি চাপ ত্রুটি। এই 3টা টপিক ভালো করে দেখবো। আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি সমান এনআরটি, কোন কোন শর্তে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে, হাই টেম্পারেচার, লো প্রেশার শর্তে বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, ঠিক আছে, এটা দেখবো। তারপরে যেহেতু ছিল স্টপ কর খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ, ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট। স্টপ কর খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ, ঢাকা বোর্ড 22, অন্যান্য সকল বোর্ডের মধ্যে অসংখ্য অঙ্ক দেওয়া আছে, এটা ভালো করে খেয়াল করবা, অবশ্যই আসবে। তার সাথে যেটা এওবি গ্যাসের মধ্যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি, ঠিক আছে। এওবি গ্যাসের মধ্যে কোন গ্যাসের ব্যাপন হার, অবশ্যই আমরা গ্রাহামের সূত্রের সাহায্যে এ গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের কত গুণ, এটা সহ আমরা দেখায় আসবো, এটা বাদ দিব না, ঠিক আছে। তুমি শুধু আণবিক ভর বার করে ব্যাখ্যা দিয়ে চলে আসবে, স্যার কিন্তু নাম্বার কম দিতে পারে। এর জন্য তুমি আণবিক ভর বের করবা ফার্স্ট টাইম, বা দ্বিতীয়ত হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র অনুসারে এ গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের কত গুণ, এটা বের করে দিয়ে আসবে, তারপর বাকি কাজটা করবা, ঠিক আছে। তারপর কাঁচনলের অভ্যন্তরে কত দূরত্ব গ্যাস দিয়ে মিলিত হবে। আমরা একটা কাঁচনল দিলাম, দুই পাশে 2টা গ্যাস দেওয়া আছে, বিক্রিয়া করার পরে কে কত দূরত্ব মিলিত হবে বা সাদা ধোঁয়া কত উৎপন্ন হবে। আমরা সাধারণত জানি যার ব্যাপন হার কম,
যার ব্যাপন হার কি কম, অর্থাৎ যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, যার ব্যাপন হার কম থাকবে অর্থাৎ আণবিক ভর বেশি থাকবে তার কাছাকাছি কোনো একটা জায়গায় গ্যাস দুই কি হবে, মিলিত হবে, অর্থাৎ সাদা দাও উৎপন্ন হবে। অনেকগুলো ম্যাথগুলো দেওয়া আছে বোর্ডের মুখের মধ্যে, একটু ভালো করে দেখে নিবে, ঠিক আছে। তারপরে অণুর বোধ সংখ্যা, গতিশক্তি বা আংশিক চাপ, তিনটা টপিক তোমাদের থাকতে পারে, অণুর সংখ্যা, গতিশক্তি অথবা কি আংশিক চাপ। অম্লক্ষার মতবাদ অবশ্যই ভালো করে পড়বা, ব্রনস্টেড-লাউরির মতবাদ, আর এদিকে তোমার লুইসের ইলেকট্রনীয় মতবাদ। ব্রনস্টেড-লাউরির মতবাদ, লুইসের ইলেকট্রনীয় মতবাদ, এই দুইটা মতবাদ থেকে আরেকটা মতবাদ থাকবে। এই ক্ষেত্রে আমরা কিছু উদাহরণ দিতে পারি যে অ্যামোনিয়া অথবা BF3, অথবা অ্যামোনিয়া তোমার কি BH3, অথবা অ্যামোনিয়া HCl, অ্যামোনিয়া BCl3, এরা কোন মতবাদ অনুসারে এই চিহ্নিত ক্ষার চিহ্নিত করা যায়, ঠিক আছে। বা অ্যামোনিয়া আর ক্ষেত্রে হইতে পারে, HCl এর ক্ষেত্রে যে কোনটা হইতে পারে। এই আমরা সাধারণত কোন কোন মতবাদ অনুসারে এটা তোমার কি অম্ল অথবা ক্ষার হিসেবে চিহ্নিত করা হয়। লুইস মতবাদ অনুসারে থাকতে পারে, ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে থাকতে পারে। আমরা যে কয়েকটা উদাহরণ দিলাম, ঠিক আছে, অ্যামোনিয়া সাথে এই উদাহরণগুলো একটু ভালো করে দেখবা। আশা করি এই কি উদাহরণ দেওয়া আমাদের অনেকগুলো বোর্ড প্রশ্ন কিন্তু আমাদের আছে, এই বিষয়গুলো একটু ভালো করে দেখবা, ইনশাল্লাহ আমাদের কমন করবে আর কি, ঠিক আছে। একাধিক তাপমাত্রা একটা ম্যাথ দেওয়া আছে। একাধিক তাপমাত্রা দেওয়া থাকলে যদি মিশ্রণের মোট চাপ নির্ণয় করে কথা বলে, তাহলে আমরা যে উদ্দীপকের যে তাপমাত্রাটা জানি, এই ক্ষেত্রে PV সমান P1 B1 প্লাস P2 B2 থেকে এক্ষেত্রে আমরা P এর মানটা বার করবো। আমাদের প্রশ্ন অনুযায়ী যে তাপটা দেওয়া থাকবে ওইটা দিয়ে তাপমাত্রাটা দেওয়া থাকবে, ওইটা গ্যালোসেকের সূত্রে সাহায্যে P1/T1 = P2 কত T2, এই সূত্র বসাই দিয়ে আমরা মান বের করবো, ঠিক আছে। এই ছিল রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। 2 নাম্বার আমাদের সবচেয়ে বহুল প্রকৃতি পদক্ষিত হচ্ছে জৈব যৌগ, ঠিক আছে। তো এই জৈব যৌগ থেকে আমরা যে টপিকগুলো তোমাদের যে সমানুতা, ঠিক আছে, এক্ষেত্রে জ্যামিতিক, আলোক, প্রোটোমারিতা ভালো করে খেয়াল করে দেখবা, ওজনীকরণ, তার মার্কনিকভ, এন্টি মার্কনিকভ, তারপর হচ্ছে গিয়ে SN1 SN2 কৌশলটা দেখবা, খুবই মোস্ট ইম্পর্টেন্ট। অ্যালকোহল ঘনীভবন দেখবা, কেনিজারো বিক্রিয়া, অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ, অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ, তারপর অ্যামিন, বেনজিন, ফেনল, রেজোনেন্স, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, তারপর হচ্ছে তোমার কি নাইট্রেশন বা সালফোনেশন, যে বিক্রিয়া কৌশলগুলো আছে এগুলো দেখবা। অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, তারপর হচ্ছে নাইট্রেশন, সালফোনেশন, ঠিক আছে। তারপর হেলুফর্ম বিক্রিয়ার শর্ত, হেলুফর্ম বিক্রিয়ার শর্ত, টলেন বিকারক, তারপর হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এই যে কয়েকটা টপিক লিখে রেখেছি আমাদের জৈব যৌগ থেকে, গত তোমার 2বারই কিন্তু 3টা সৃজনশীল আসতেছে। যদি আমাদের 3টা সৃজনশীল চলে আসে তাহলে কিন্তু আমরা জৈব যৌগ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তাহলে তুমি 5টা প্রশ্ন উত্তর করে দিলে তোমার খুব টাফ হয়ে যাবে, ঠিক আছে। যদি 2টা প্রশ্ন আসে তাহলে কোনো কথা নেই, কিন্তু 3টা প্রশ্ন আসলে অবশ্যই আমাদের জৈব যৌগ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। যে টপিকগুলো আমরা বলছি এই টপিকগুলো থেকে অবশ্যই ভালো করে দেখে নেবে, ইনশাআল্লাহ আমাদের জৈব যৌগ থেকে 3টা সৃজনশীল কমন থাকবে, ঠিক আছে। তারপর আসে পরিমাণগত রসায়ন, কোনো কথা নাই, পরিমাণগত রসায়ন থেকে একটা প্রশ্ন আমরা অলরেডি আউট করে দিতেছি, সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো প্লাস লোহায় বেতালের শতকরা পরিমাণ নির্ণয়। 2টা টপিক করবে, একটা সৃজনশীল কমন, ঠিক আছে। এটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, 2 নম্বর লোহায় বেতালের শতকরা পরিমাণ নির্ণয় করো। এটা থেকে CQ1, CQ2 থেকে এ পাত্রের দ্রবণকে প্রশমিত করতে বি পাত্রের দ্রবণে কতটুকু প্রয়োজন, এ পাত্রের দ্রবণকে প্রশমিত করতে বি পাত্রের দ্রবণে কতটুকু প্রয়োজন বা সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন হবে কিনা, এরকম একটা ম্যাথ কিন্তু ঢাকা বোর্ডে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে নিবে। 2 নম্বরটা হচ্ছে এ পাত্রের দ্রবণকে বি পাত্রের দ্বারা টাইট্রেট করতে কোন ধরনের নির্দেশক উপযোগী, আমরা ন্যাপথালিন, ফেনপথালিন, ঠিক আছে। এই নির্দেশকগুলো দিয়ে আমরা অলরেডি কিন্তু পড়ে আসছি, ঠিক না। এই বিষয়গুলো ভালো করে দেখবা, ঠিক আছে। এই CQ2 নম্বর যেটা আমরা বললাম ইনশাআল্লাহ আমাদের থেকে কেমন পড়বে আর কি। 3 নম্বর CQ3 থেকে আমাদের PPM, PPB, PPT এককে গণমাত্রা যে প্রকাশ করি, ঠিক আছে। এই অবশ্যই দেখবা, একটা থাকবে ইনশাআল্লাহ আমাদের PPM, PPB, PPT। তারপর হচ্ছে ডেসি থেকে সেমি মোলারে নিতে কি পরিমাণ পানি যোগ অথবা অপসারণ করতে হবে, মূল সংখ্যা নির্ণয়। এই 3টা টপিক দেখবো, গ নম্বরের মধ্যে আবার 3টা টপিক থেকে থাকবে। মিশ্রিত দ্রবণের pH, প্রকৃতি এবং গণমাত্রা নির্ণয়, প্রশ্নটা ভালো করে দেখবো। মিশ্রিত দ্রবণের pH আমরা 1 অম্লীয় ক্ষার 2 অম্লীয় ক্ষার দিয়ে প্রশ্ন করেছিলাম, ঠিক না, মনে আছে তো নাকি? অবশ্যই ক্লাসগুলো একটু দেখে নিবে। লোহার খননটি বিশুদ্ধতা যাচাই করো বা টাইট্রেশন, যেগুলো আমরা বলছি আগে। এই কয়েকটা টপিক থেকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, লোহায় বেজালের শতকরা পরিমাণ থেকে, পরে এ পাত্রের দ্রবণকে প্রশমিত করতে বি পাত্রের দ্রবণ কতটুকু প্রয়োজন, পরে হচ্ছে টাইট্রেশনের ক্ষেত্রে কোন ধরনের নির্দেশক উপযোগী, আর PPM, PPB, PPT থেকে, ঠিক আছে। সুন্দর করে গুছাই দেওয়া আছে, এর ছবিটাও আমাদের দেওয়া থাকবে পোস্টের মধ্যে, সবাই একটু ভালো করে দেখে নিন, ঠিক আছে। তারপরে আসো তড়িৎ রসায়ন, আমাদের সর্বশেষ যেটা, প্রথমে আমাদের ফ্যারাডে যে সূত্রটা আছে W=MIT/Fx, ঠিক আছে। এই ম্যাথটা একটু ভালো করে দেখবা, গ নম্বর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তারপর আমরা পাত্রপাত্রের ম্যাথ করাইছিলাম, মনে আছে তো নাকি সবার, যে এ দ্রবণটি বি ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কি না, ঠিক আছে। উদ্দীপকের কোষ বিক্রি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা, আমরা সাধারণত এই সেলের মান পজিটিভ নেগেটিভ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা এটা আমরা চিহ্নিত করি, ঠিক না। এই ক্ষেত্রে অঙ্কটা ভালো করে অবশ্যই দেখবা, থাকবে। তারপর হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 22 এবং 23-এর মধ্যে তোমাদেরকে ভালোভাবে বলে দিই, তড়িৎ রসায়নের ঢাকা বোর্ড 22 এবং ঢাকা বোর্ড 23, ঠিক আছে। 2টা প্রশ্ন দেওয়া আছে যে স্বাভাবিকভাবে তোমার কি উদ্দীপকের মধ্যে এত তোমার কি দ্রবণের মধ্যে এত এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা,
যে দ্রবণের মধ্যে এত এম্পিয়ার বিদ্যুৎ তুমি যদি চালনা করার পরে বলছে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত। আমাদের দুইটা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে। এই দুইটা ম্যাথের ক্ষেত্রে দুইটা সিস্টেম দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের যে কোষ চিত্রটা দেওয়া থাকবো বা যে চিত্রটা থাকবো এর মধ্যে কোনো কোষ ডায়াগ্রাম দেওয়া থাকে তাইলে একটাভাবে করতে হয়, আর যদি কোষ ডায়াগ্রাম দেওয়া না থাকে তাহলে আরেকভাবে করতে হয়, ঠিক আছে। এই দুইটা ম্যাথ ভালোভাবে করবা, ইনশাল্লাহ আমাদের কমন থাকবে, ঠিক আছে। তারপর কোষটির ইএমএফ নির্ণয় করা বা সামগ্রিক কোষ বিক্রিয়া আমরা জানি। তারপর হচ্ছে উক্ত কোষের মধ্যে 10 মিনিট বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কী পরিমাণ ধাতু জমা হবে, ঠিক আছে। এই অঙ্কটা একটু ভালো করে দেখবা। তারপর সর্বশেষ যেটা আমাদের খুবই কম আসে, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তি নির্ণয়, আমরা সাধারণত ড্যানিয়েল কোষের সাহায্যে যেটা ব্যাখ্যা করে থাকি আর কি, ঠিক আছে। দেখো সবগুলো টপিক আমাদের সুন্দর করে গুছায় লেখা আছে, একটু ভালো করে দেখে নিব। তো আমরা স্বাভাবিকভাবে এই যে টপিকগুলো আমরা তোমাদেরকে দিলাম প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে, ইনশাল্লাহ আমাদের সবগুলো টপিক থেকে সৃজনশীলগুলো কমন থাকবে, এটা আমরা খুবই আশাবাদী। তারপরেও আমরা যে বিষয়টা বলতে চাই, তোমরা এগুলো তো করবা, আশা করি আমার স্টুডেন্ট যারা আছে সবাই এগুলো খুবই খুবই ভালো করে পারে। তারপরে যে টপিকগুলো আছে, অন্যান্য যে টপিকগুলো আছে টপিকগুলো একটু ভালোভাবে তারপর দেখে আসবা। এমসিকিউর জন্য আমরা একটা টপিক বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যে টপিকগুলো বললাম এই টপিকগুলো থেকে অবশ্যই এমসিকিউ তো পড়বাই, পার্শ্ববর্তী অর্থাৎ আশেপাশে যে টপিকগুলো থেকে আমরা সৃজনশীল পড়বো না ওইগুলো থেকে এমসিকিউগুলো আমরা দেখে নিব। কখর জন্য আমরা একটা স্পেশাল সাজেশন তোমাদেরকে অলরেডি আমরা দিয়ে দিতেছি, পেজে আপলোড হয়ে যাবে, সবাই দেখে নিও। এমসিকিউর জন্য অবশ্যই যেগুলো আমরা বললাম আর কি, ঠিক আছে। টপিকগুলো ভালো করে দেখবা, বোর্ড প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবা, আর বিভিন্ন যে মডেল প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালো করে দেখতে পারো। বা কবির স্যারের বইয়ের মধ্যে অধ্যায়ের পেছনে কিন্তু তোমাদের মডেল দেওয়া আছে বা এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে। এই এমসিকিউগুলো একটু ভালো করে পড়ো, তাহলে ইনশাল্লাহ আমাদের কমন পড়বে আর কি। তো সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। আমাদের যে 6 দিন বন্ধ আছে, ঠিক আছে, এই 6 দিন বন্ধটা আমরা খুবই ভালোভাবে কাজে লাগাবো। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ভাগ করে পড়ে নেব 2 দিন বা 3 দিন করে, ঠিক আছে। ভাগ করে তারপরে প্রথম পত্র আমরা 2 দিন পড়লাম, 2 দিন পড়ার শেষ 2 দিন বা 3 দিন রিভিশন দিলাম, তারপর মাঝখানে দ্বিতীয় পত্র পড়লাম 2 দিন, বাকি যে 2 দিন থাকবে ওই 2 দিন আবার আমরা প্রথম পত্র ভালো করে রিভিশন দিব। এমসিকিউটা অবশ্যই ভালো করে সবাই রিভিশন দিবে, আর কখর উপর একটু ভালো করে জোর প্রয়োগ করবে, কারণ 50 নম্বর থেকে তুমি যদি কখের 15 নম্বর মধ্যে 10 নম্বর না পাও তাহলে কিন্তু তোমার A+ থাকাটা খুবই কষ্ট হয়ে যাবে। তো আমার বর্তমান কলেজের যে সকল ছাত্রছাত্রীরা আছো এবং অন্যান্য প্রতিষ্ঠানের যেমন লাখপুর কলেজের আমরা পড়াইছি, তারপর অন্যান্য যে সকল কলেজ ছাত্রছাত্রী আমার কাছে পড়েছো, তো সকলের জন্যই এবং যত এইচএসসি 25 পরীক্ষার্থীরা আছো সকলের জন্য এনসিএ কেমিস্ট্রি এবং নাদিম আহমদের পক্ষ থেকে অনেক অনেক বেশি দোয়া শুভকামনা রইল। যদি কোনো সমস্যা হয় বা কোনো পরামর্শ না বুঝতে পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, আমরা তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করার চেষ্টা করব। তো সবাই ভালো করে সময়টা কাজে লাগাবে, কোনো সময় নষ্ট করবে না, ঠিক আছে। এবং কার্যকরীভাবে অঙ্কগুলো একটু করে যাবে খাতায়, ঠিক আছে। বিশেষ করে যেটা দেখা গেছে আমরা অঙ্কগুলো পারি কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে তারপরে ওগুলো ফ্লট হয়ে যায়, তো বিষয়গুলো খাতায় নিজে একটু প্র্যাকটিস করবে। দেখা গেছে আমি একটা অঙ্ক পারি, তারপর আমি একটা সৃজনশীল বানায় বই থেকে একটা সৃজনশীল নিয়ে আমি নিজে করলাম, করার পরে যদি পারলাম ইনশাল্লাহ তাহলে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তো সবাই ভালো করে সময়টা কাজে লাগাবে। 6 দিন বন্ধ আছে বলে তুমি সময় নষ্ট করবে না কোনোভাবেই, ঠিক আছে। সময়গুলো ভাগ করে অবশ্যই 6 দিন সময় এরকম পূর্ণাঙ্গ সময় কাজে লাগাবে। তো আশা করি পূর্ণাঙ্গ সময় যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের খুবই ভালো একটা রেজাল্ট হবে। তো সবার জন্য অনেক 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 বেশি দোয়া শুভকামনা রইল। আশা করি ফিজিক্স পরীক্ষার মতো আমাদের কেমিস্ট্রি পরীক্ষাটা খুব ভালো হবে। আমার ছাত্রছাত্রীদের জন্য খুবই আশা করি তারা খুবই ভালো পরীক্ষা দিবে এবং আশা করি আমরা ভালো একটা পরীক্ষার মাধ্যমে আমরা তাদের ভালো একটা রেজাল্ট আমরা দেখতে পারবো। তো অনেক অনেক বেশি দোয়া শুভকামনা রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া রইল। সময়টা ভালোভাবে কাজে লাগাবে যাতে রসায়ন পরীক্ষাটা খুবই ভালো হয়, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।